খুলনা থেকে ফরিদপুর অভিমুখে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ রাজবাড়ী ও মানিকগঞ্জেও রয়েছে জুলাই পদযাত্রা কর্মসূচি। সংঘর্ষ প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ, চলছে 22 ঘন্টার কারফিউ, আটক 14, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি। সন্ত্রাসীদের তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো, সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। নয়নাভিরাম পূর্বাচল যেন অপরাধীদের নিরাপদ ঘাঁটি, সন্ধ্যা নামলেই শুরু হয় ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দায়ী বলছেন স্থায়ীরা। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, লাগায় দুই পাশ থেকে টানতেছে। মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খুলনা থেকে ফরিদপুরের পথে যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে পথসভার প্রস্তুতি। সকাল থেকে সেখানে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা, সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভার স্থলে যাবেন। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে। কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি নেতারা। এছাড়া মানিকগঞ্জেও রয়েছে কর্মসূচি। দর্শক, ফরিদপুরে এনসিপির আজকের পথসভার বিস্তারিত জানার চেষ্টা করবো আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছ থেকে। হিমেল, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ পথসভা স্থলে পৌঁছাতে পারেন, কিছু জানতে পারলেন কিনা, এবং শেষ মুহূর্তে নিরাপত্তা ও প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ইশরাত, আমি আগে একটু আপনার পথসভা যে স্থল এবং সভা মঞ্চ সেটি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই। ইতিমধ্যে কিন্তু যে এনসিপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই সবাই হচ্ছেন এবং আমরা বেশ কয়েকটি মিছিলও এই সভাস্থলে আসতে দেখেছি। আর একটি বিষয় যেটি হচ্ছে, এনসিপির কেন্দ্রীয় যে নেতারা নাহিদ, হাসনাত সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। আমাদের কাছে যে তথ্য আমরা পেয়েছি তাতে হয়তো আরো আধা ঘন্টা বা তারও বেশি সময় লাগবে ফরিদপুরে এসে তাদের পৌঁছাতে, এবং ফরিদপুরে এসে তারা সার্কিট হাউসে আগে যাবেন এবং সেখান থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি মুজিব সড়ক হয়ে আপনার এই সভাস্থলে এসে পৌঁছাবে। আরেকটি বিষয়, যে নিরাপত্তার কথা যেটি আপনি বললেন, যে নিরাপত্তার কথা যদি একটু বলি তাহলে কিন্তু আমরা কিন্তু বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখেছি। আর্ম ফোর্সেস পুলিশ যেটি তাদের অবস্থান দেখেছি। বিপুল সংখ্যক র্যাব সদস্যদের আমি সভাস্থল এবং আশেপাশে তাদের উপস্থিতি দেখেছি, এবং সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু তাদের টহল দেখেছি এই সভাস্থল এবং তার আশেপাশের এলাকা ঘিরে। কিন্তু আপনার হচ্ছে হলো যে সেনাবাহিনীও কিছুক্ষণ পর পর টহল দিয়ে যাচ্ছে, এবং আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকেও কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বিপুল সংখ্যক পুলিশ সভাস্থল এবং আশেপাশের সড়কে অবস্থান নিয়েছেন, এবং এনসিপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আজকের এই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আর একটি বিষয় যেটি বলি, যে এনসিপির নেতারা এখানে এসে উপস্থিত হওয়ার পরে কিন্তু তারা শোভাযাত্রা নিয়ে সভাস্থলে আসার পরে এই সভাটি অনুষ্ঠিত হবে, আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং এই সভা শেষ হওয়ার পরে তারা এনসিপির যে জেলা কার্যালয় রয়েছে সেই জেলা কার্যালয় তারা উদ্বোধন করবেন, এবং পরে আহত জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের সাথে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে, এবং নিহতদের কবর জিয়ারতের কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে হিমেল। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিন ভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে 22 ঘন্টার কারফিউ। এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 14 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই।
যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। তিনি ব্রিফিংয়ে আরও বলেন, গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ। বুধবার এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জে। কারফিউর কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১৫০০-এরও বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, আছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। দর্শক, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছ থেকে। মুন্না, আমরা যেমনটা শুনছিলাম ডিআইজি বলছিলেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, 14 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। নতুন কোনো আটকের খবর কি মিলল কিনা, কি জানতে পারলেন? কেন্দ্র করে গতকাল এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে তুলকালাম ঘটনা ঘটে গিয়েছে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে 14 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার পরবর্তীতে আর কোনো গ্রেপ্তারের গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে রাস্তায় রাস্তায় পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা টহল দিচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আসলে রাস্তায় লোক সংখ্যা বাড়ছে এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ সেটি করছে। যদিও দোকানপাট এখনো খোলেনি, পরিবেশ এখনো থমথমে অবস্থায় রয়েছে এবং কোথায় কি হয়ে যায় এরকম একটি অবস্থার মধ্যে আসলে গোপালগঞ্জবাসীর যে দিন সেটি কাটছে। আজকে সর্বশেষ অবস্থা এরকমই চলছে। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন পূর্বাচল শহর দিনে যেমন নয়নাভিরাম, রাতে হয়ে ওঠে ঠিক ততটাই ভয়ঙ্কর। সন্ধ্যার পরপরই শুরু হয় ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। নির্জন এলাকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ঘটছে হত্যার মতো ঘটনাও। যমুনা টেলিভিশনের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ আরিফ সম্প্রতি অফিস শেষে সন্ধ্যায় রূপগঞ্জের বাসায় যাওয়ার জন্য রাজধানীর কুড়িল বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। হঠাৎ 3 থেকে 4 জনের দল জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় তাকে। পরে গাড়ির মধ্যে হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদায় করে মুক্তিপণ। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, দড়ির মতো 2টা লাগায় দুই পাশ থেকে টানতেছে। টাইনা আমারে কাইল করছে, 2 ভাই মারছে, 4 ভাই সিয়া করছে। তারপরে বলতেছে যে আপনার কার কাছে ফোন করলে টাকা পাবো। অপহরণকারীরা গাড়ি নিয়ে পূর্বাচলের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে টাকা আদায় শেষে আরিফকে জিন্দা পার্কের সামনের রাস্তায় ফেলে যায়। পরে কুড়িলে একটি ব্যাংকের বুথ থেকে মুক্তিপণের টাকা তুলে নেয় অপহরণকারীরা। সিসি ক্যামেরায় চক্রের এক সদস্যের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো গ্রেফতার হয়নি কেউই। অপরাধীদের ধরার প্রক্রিয়া আমাদের চলমান আছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে আমরা অলরেডি আমাদের আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব দ্রুত আপনাদের একটা ভালো সংবাদ আমরা এই বিষয়ে দিতে পারবো। এর আগে গত 27 জুন দিনে দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরের নিজ অফিস থেকে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে অপহরণ করে দাবি করা হয় 70 লাখ টাকা। পূর্বাচলেরই একটি বাংলো বাড়িতে আটকে রেখে চালানো হয় নির্যাতন। এ ঘটনায় গ্রেফতার করা হয় 6 জনকে। একটা অটোতে উঠাইয়া 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপর 2 দিক দিয়ে ইচ্ছা মতন মারে। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন আধুনিক শহর পূর্বাচল যেন হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ ঘাঁটি। এখনো সেভাবে জনবসতি গড়ে না ওঠা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছে তারা। ছিনতাই, ডাকাতি, অপহরণ এখন নিয়মিত ঘটনা। নদী, লেক আর সবুজ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে যাওয়া মানুষ তাদের অন্যতম টার্গেট। হেলিপ্যাড চত্বর, ওয়েস্টিন চত্বর, তারপরে হচ্ছে গিয়া এই হাকিম চত্বর, এদিকে আসলে মারধর কইরা তারপর আমাদের অটো নেগা, মোবাইল নেগা, টাকা নেগা। এইখানে
ছিনতাই হচ্ছে বা লাশ পাওয়া যাচ্ছে। তো যেগুলো আসলে ভয়ের কারণ, দেখা গেল মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়। পুলিশের তথ্য বলছে গত এক বছরে শুধুমাত্র পূর্বাচলের রূপগঞ্জ থানাধীন অংশেই হত্যাকাণ্ডের মামলা হয়েছে 9টি। ঝামেলা এড়াতে অনেক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন না। অনেক বড় এলাকা, আমার ওই এলাকায় শুধুমাত্র একটা পুলিশ ক্যাম্প আছে, যেখানকার জনবল খুবই স্বল্প জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আসলে আমরা খুব বেশি আপনার করতে পারছি না। তারপরেও যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মোবাইল টিম ছুটে যাচ্ছে। অপরাধীরা সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক এনে জড়ো করে পূর্বাচলের নির্জন এলাকায়, পরে পৌঁছায় রাজধানীর নানা প্রান্তে। অপরাধ নিয়ন্ত্রণে সব বাহিনীকে নিয়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পও কিন্তু সেখানে বসেছে এবং আমরা চেষ্টা করছি খুব অতি দ্রুত আমরা সেখানে পুলিশ একটি ফাঁড়ি আমরা সেখানে নির্মাণের জন্য চিঠি দিয়েছি। 2017 সালে পূর্বাচলের একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গত কয়েক বছর ধরেই যেন হত্যার পর মরদেহ ডাম্পিংয়ের পয়েন্ট হয়ে উঠেছে পূর্বাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় স্কুল ছাত্রীর দাদি ও ভাবিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাত করা হয়েছে ওই স্কুল ছাত্রীকেও। এই ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার যুবক সৈকত। প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত সে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয় এলাকায়। এরই জেরে রাত 8:30টার দিকে বাসায় ঢুকে ওই স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষোভকারীরা। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙার গুজবে সয়লাভ ভারতের গণমাধ্যম। উদ্বেগ জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়েছেন ভারত সরকারের হস্তক্ষেপ। বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যমুনার অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। ময়মনসিংহে নয়, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংরক্ষিত আছে কিশোরগঞ্জে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরই এক কর্মকর্তার বক্তব্যে ছড়ায় বিভ্রান্তি। বিস্তারিত হোসাইন শাহিদের প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব, সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে ময়মনসিংহে। এমন হুজুগে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকে পশ্চিমবাংলার বিভিন্ন মহল। তবে বাস্তবতা ভিন্ন। ময়মনসিংহে নয়, প্রকৃতপক্ষে সত্যজিৎ রায়ের বাপ দাদার ভিটা কিশোরগঞ্জ জেলায়। সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়, যা বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস আমাদের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়ন। এখানে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা সেখানে সার্বিক তত্ত্বাবধান আছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের। সেখানে আমরা একটা রেস্ট হাউস করেছি। এটা একটা আমাদের কিশোরগঞ্জের একটা পর্যটন স্পট। এদিকে তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বসেন। নজরে আসে ভারত সরকারের। শুরু হয় ঢাকা দিল্লি তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন বা কোনো কিছু কোথাও দেন, তাইলে তার উচিত হলো এই বিষয়টার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে কথা বলা। লেখক ফরিদ আহমেদ দুলালের মনোময় ময়মনসিংহ বইয়ে পুণ্যলক্ষ্মী ভবন নামে এই বাড়ির ছবিটি পাওয়া যায়। গবেষকরা বলছেন ময়মনসিংহ শহরে হরিকিশোর রায়ের রোডে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায়ের আরেকটি বাড়ি ছিল এটি, যেখানে বহু আগেই উঠেছে 14 তলা দালান। অন্যদিকে যেটি ভাঙ্গা হচ্ছে সেটি একই রোডে রণদা প্রসাদ সাহা নামে এক ব্যক্তির জরাজীর্ণ বাড়ি। এই বাড়িটা
সত্যজিৎ রায়দের না। এই বিতর্কটি অর্থহীন এবং আমি মনে করি এটা কাণ্ডজ্ঞানহীনতার নমুনা। রণদা প্রসাদ সাহা অর্থাৎ আরপি সাহা এখানে বাড়িটি নির্মাণ করেন, তারপরে সেই বাড়িটি নানান হাত ঘুরে শেষ পর্যন্ত সরকারের দখলে চলে গেছে। বিভ্রান্তি শুরু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ জেলা মাঠ কর্মকর্তার এক বক্তব্যে। সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের। যমুনা টেলিভিশনকে জানালেন বই ইউটিউব দেখেই তিনি ধারণা করেছিলেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের হতে পারে। হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল, সেটা কয়েক বছর পূর্বে ভেঙে ফেলা হয় এবং ওই বাড়িটি থেকে বর্তমান যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেটা খুবই নিকটে। হতে পারে দিয়ে কি আসলে হয়? হতে পারে এবং আরও গবেষণা করতে হবে। তো আমি দুই একটা বই যে এবং ইউটিউব এবং ময়মনসিংহ ঐতিহাসিক নিদর্শন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই ধারণাই বলেছি। যত ধরনের অনুমোদন নেওয়া দরকার সকল ধরনের অনুমোদন নিয়েই আমরা কাজটা শুরু করেছি। এখন যেহেতু সমস্যা হয়েছে আপাতত আমাদের নির্দেশনা আমরা এটা কাজটা বন্ধ রাখবো। জমা জমির সরকারি নথিপত্রে কি আছে জানতে চাই জেলা প্রশাসকের কাছে। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। সত্যজিৎ রায় দুই বাংলার মানুষের কাছেই এক কিংবদন্তির নাম, আবেগের জায়গা। তাকে ঘিরে এমন প্রোপাগান্ডায় বিব্রত এ এলাকার সাধারণ মানুষ। বলছেন দুই বাংলার সৌহার্দ্য রক্ষায় এমন গুজব ঠেকাতে এগিয়ে আসবে ওপার বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।